এক বাটি নেহারি খাওয়ার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে তা আমি আপনি না জানলেও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর জানে। মন খুলে সমালোচনা করার যে প্রতিশ্রুতি দখলদার ইউনূস দিয়েছিলেন, সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। সেই মন খুলে সমালোচনা করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে সেটা আমি আপনি না জানলেও আনিস আলমগীর জানে। দীর্ঘ 3 মাস কারাভোগ করে আজকে মানে 14ই মার্চ দুপুর 2টা 30 মিনিটে কাশিমপুর কারাগার ইউনিট নাম্বার 2 থেকে সে মুক্তি পেয়েছে। তার উপর যে অত্যাচারগুলো হয়েছে দীর্ঘ 3 মাস সেগুলো নিয়ে সে বিস্তারিত কথা বলেছেন 5 মিনিটের মতো। তার মধ্যে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটা অডিও আপনাদেরকে শোনাবো, তারপরে এই ভিডিওটার বাকি বিশ্লেষণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা একটু অডিওটা শুনে নিই। বাংলাদেশ এই গত 1000 বছরে এর থেকে বড় মাতপারি শাসন তো কেউ দেখেনি। কি অমানসিক নির্যাতন প্রথম 1 মাস আমার উপর গেছে। অনেক নিরীহ লোকদের, একেবারে নিরীহ লোকদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছে। আসুন ওনার শেষ 2টা কথা শোনার চেষ্টা করি। প্রথম 1 মাস আমার উপর কি অপরিসীম নির্যাতন গিয়েছে, আর দরে দরে অনেক নিরীহ লোকদেরকে জেলে বন্দি করে রেখেছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো বা জানেন 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী 9 মাসের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সাধারণ জনগণের উপর যে অত্যাচারগুলো করেছিলেন, ঠিক সেই প্রতিচ্ছবি দখলদার ইউনূসের 18 মাসের শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশে। এমন কোনো কাজ নেই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, স্বাধীনতার ইতিহাসকে ধূলিসাৎ করার জন্য যে দখলদার ইউনূস করেননি। সাংবাদিক 300-র উপরে 5ই আগস্টের পরে জেলে আছে। আপনার শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, অর্থনীতিবিদ থেকে শুরু করে এমন কোনো পর্যায়ের লোক নেই, চাষি, কামার, মজুর থেকে শুরু করে এমপি, মন্ত্রী, দলীয়, ওগুলো তো পরে হিসাব। এমন কোনো লোক নেই, এমন কোনো শ্রেণী, বর্ণ, ধর্মের লোক নেই যে যাদেরকে তিনি জেলে দেননি। আপনাদের শুনলে আরো অবাক হইতে হবে। দ্বিতীয় কথাটা ছিল অনেক নিরীহ মানুষদেরকে ধরে ধরে জেলে ভরে রেখেছে। এই নিরীহ মানুষগুলো কারা জানেন? এই নিরীহ মানুষগুলো হচ্ছে আওয়ামী লীগের সমর্থক যারা। এই নিরীহ মানুষগুলো হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি। তাদেরকে গত 18 মাসে দরে দরে সে বাংলাদেশের সব জেলে ফুল করে রেখেছে। আনিস আলমগীর 5 মিনিট প্রথম আলোর সাথে কথা বলেছেন। এই দীর্ঘ 5 মিনিটে তার 3 মাসের কারাভোগের কিছু চুম্বক অংশ সে তুলে ধরার চেষ্টা করেছেন। সে বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে যতগুলো কারাগার আছে, জেলা কারাগার আছে, সেখানে 90% উপরে একটা দলের কর্মী, সমর্থক ও স্বাধীনতার সপক্ষের লোক দিয়ে ভরা। কারণ তাকে যে 3 মাসে কারাগারে রাখা হয়েছে, সেই 3 মাসের মধ্যে সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন, কাশিমপুর কারাগারে ছিলেন। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় 2টা কারাগার হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার আর হচ্ছে কাশিমপুর কারাগার। কাশিমপুর কারাগারের 2টা ইউনিট, আর কেন্দ্রীয় কারাগার তো নতুন করে করেছে কেরানীগঞ্জ, এটা আপনারা সবাই জানেন। এখন আপনাদের বুঝার জন্য বলছি, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা আছে 4 লক্ষের উপরে, মন্ত্রী, নেতাকর্মী মিলে। আর সমর্থক সহ যদি আমরা হিসাব করি তাহলে মোর দেন 10 লাখ আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, সহযোদ্ধা এবং পেশাজীবী থেকে শুরু করে সাংবাদিক সহ নানা শ্রেণীর মানুষ যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন বা আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে তারা জেলে রেখেছেন। এবং দেখেন, জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পূর্বে বলেছেন তিনি দেশে একটা জিনিসই করতে চান, আইনের শাসন। আনিস আলমগীরের ভাগ্য ভালো, তিনি একজন সাংবাদিক। তিনি জেলে থাকা অবস্থায় মাসুদ কামাল সহ, আব্দুল নূর তুষার সাহেব সহ অনেকেই প্রতিনিয়ত তাদের টকশোতে আনিস আলমগীরকে নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, তার মুক্তির জন্য সোচ্চার ছিলেন।
কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং সমর্থকবৃন্দ এবং সাথে আছেন স্বাধীনতার সপক্ষের শক্তিবৃন্দ, তাদের কারো পক্ষেই আমাদের সুশীল সমাজের কেউ তো আর টক শোতে কথা বলছেন না। তারা বছরের পর বছর এই জালে পড়ে আছেন কোনো ধরনের কোনো বিচার ছাড়া। প্রত্যেকের বিরুদ্ধে 90% মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকগণ, আর এই 90%-এর মধ্যে 85%-এর উপরে মানুষের উপর দেওয়া আছে হত্যা মামলা। এই জুলাইয়ের কথিত হত্যা মামলা দিয়ে দখলদার ইউনূস আমাদের 18 মাসে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত করে গিয়েছেন। দখলদার ইউনূসের এই 18 মাসের শাসনামলকে আমরা যদি চিন্তা করি, তাহলে কোনো ডিকটেটর বা পৃথিবীতে যারা সামরিক শাসন জারি করে সরকার চালিয়েছেন তাদের সাথে আমরা তুলনা করতে পারি। অনেকটা কম্পেয়ার করা যায়, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে। কিম জং উনের দেশে নাকি আপনি চাহনির মধ্যে যদি কোনো হেরফের হয়ে যায় আপনাকে ফাঁসি দিয়ে দেয়, যেমনটা আনিস আলমগীরের সাথে হয়েছে। এক বাটি নেহারি খেতে গিয়ে উনি একটু হেসেছিলেন, আর সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম অজস্র ঘটনা দখলদার ইউনূস বাংলাদেশে ঘটিয়ে গিয়েছে তার শাসনামলে। আমরা চাইব যে দখলদার ইউনূসের শাসনামলে আমাদের নেতাকর্মী, মন্ত্রী, এমপি সহ সমর্থকবৃন্দ, স্বাধীনতার সপক্ষের শক্তিবৃন্দগণ যারা জেলে আছেন তারা যেন ন্যায় বিচার পান, যেটা তারেক রহমান সাহেব বলেছেন দেশে ন্যায় বিচার দিবেন। আমরা ন্যায় বিচারের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা স্বাধীনতার ইতিহাস রক্ষার পক্ষে, আমরা কোনো কিছু ধ্বংস করার পক্ষে নই। যেহেতু আমরা স্বাধীনতার ইতিহাসের পক্ষে, কারণ আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো আমরা যেহেতু তার অনুসারী, তার মতাদর্শের রাজনীতিতে বিশ্বাস করি, সো আমাদের দ্বারা স্বাধীনতা রক্ষিত হবে, কিন্তু দূষিত হবে না। আজকে বিএনপি যাদেরকে নিয়ে সংসদে গিয়েছেন, যাদেরকে বিএনপি সংসদে বিরোধী দল বানিয়েছেন, তারা এই স্বাধীনতাকে দর্শনকারী। তাদের দ্বারা দেশের ইতিহাস এবং স্বাধীনতা অরক্ষিত থাকবে, এটা রক্ষিত থাকবে না, এটা অরক্ষিত হয়ে যাবে। দয়া করে আমরা চাইব আমাদের নেতাকর্মীদের পক্ষে যেন আইনের সুশাসনটা হয়, কারণ লাখ লাখ নেতাকর্মী কোনো অপরাধ অপকর্ম না করে বছরের পর বছর জেল খাটছেন। আনিস আলমগীরের সৌভাগ্য যে আনিস আলমগীর সমাজের একজন উচ্চ পর্যায়ের সাংবাদিক, সে কারণে হয়তো উনি 3 মাসে ছাড়া পেয়ে গেছেন। কিন্তু আমাদের অনেক তৃণমূলের নেতাকর্মী আছে যে মাসের পর মাস, বছরের পর বছর জেলে পচে মরছেন। কোনো বিচার শুরু করছে না, কোনো অভিযোগ দায়ের করছে না, কোনো সুষ্ঠু তদন্ত করছে না, যেটা দিয়ে তাকে, যার বেসিসে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। এই জন্য এক হীরক রাজার দেশের মধ্যে আছে আমরা, যেখানে যা খুশি তাই করছেন দখলদার ইউনূস, এখন করা শুরু করছেন জনাব তারেক রহমান সাহেব। আমরা বিশ্বাস করি আইনের শাসনকে, আমরা বিশ্বাস করি দেশের গণতন্ত্রকে। যেহেতু আমরা আইনের শাসন বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি, আমরা আইন আদালতের উপর ভিত্তি করে আমরা আমাদের নেতাকর্মীদেরকে বেকসুর প্রমাণ করতে চাই, কিন্তু আইনটা যেন হাওয়া ভবন বা গুলশান থেকে নির্ধারিত না হয়। দর্শক, বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর গতকালকে কারামুক্ত হয়েছেন। কাশিমপুর কারাগার 2 থেকে তিনি মুক্তি লাভ করেছেন গতকালকে দুপুরের পরে। এই খবর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন পর্যন্ত গত রাত, গভীর রাত পর্যন্ত আমরা তার ফেসবুক ফলো করেছি, লক্ষ্য করেছি, কিন্তু তিনি কারামুক্ত হয়ে গত গভীর রাত পর্যন্ত ফেসবুকে একটি শব্দও লিখেননি, কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমে কথা বলে
তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে এক আনিস আলমগীরের এই গ্রেপ্তারের যে মাসুল, সেই মাসুল দিতে প্রফেসর ইউনূস সরকার কিংবা প্রফেসর ইউনূস গংদের অনেক ক্ষতি হয়ে যাবে। আনিস আলমগীর যদি একে একে মুখ খোলেন, ডিবি কার্যালয়ে তাকে নিয়ে কি হয়েছে, কোন মেটিকুলাস ডিজাইনে পুলিশকে বাধ্য করা হয়েছে যমুনা থেকে এই কাজগুলো করার জন্য, রিমান্ডে নিয়ে তাকে কি করা হয়েছে, দুদক তাকে নিয়ে কি করেছে, এই ব্যাপারগুলো যদি একে একে খোলাসা করতে থাকেন, আমার মনে হয় যে ইতিহাসে কোনো না কোনো দিন এর মাসুল প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের দিতে হবে। তিনি কারামুক্ত হয়েই গণমাধ্যমে যে কথা বলেছেন, সেই একটা দুইটা লাইনই যথেষ্ট। সামান্য একটু কথা বলেছেন, সেই সামান্য কথার মধ্যেই তিনি প্রফেসর ইউনূস সরকারকে বাটপার বলে আখ্যা দিয়েছেন। বলেছেন তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা বাটপারি। চলুন একটু জেনে দেখি আনিস আলমগীর বেরিয়ে কি মানে কথা বলা শুরু করলেন, আরও কি কি ঝাঁঝালো ব্যাপার অপেক্ষা করছে আমাদের প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অনেক তথ্যই বেরিয়ে আসবে সম্ভবত আনিস আলমগীরের মুখ থেকে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর তিনি কারামুক্ত হয়েছেন এবং কারামুক্ত হওয়ার পরে তিনি সামান্যই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তাকে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক টক শোতে নিজেদের প্ল্যাটফর্মে তাকে নিয়ে বিস্তর আলোচনা করছেন। এবং তাকে নিয়ে আলোচনা করার এই যেমন মানে আব্দুল নূর তুষার তিনি স্পষ্টই বলেছেন যে আনিস আলমগীরকে নিয়ে যা হয়েছে শুধুমাত্র এটার জন্য দায়ী হচ্ছে প্রফেসর ইউনূস নিজে। কারণ আনিস আলমগীর প্রফেসর ইউনূসের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন আজকে আপনি যাদের ঘর ভাঙছেন, কালকে ওরা আপনার ঘর ভাঙলে কি হবে। এই কথা বলাতে প্রফেসর ইউনূস সহ্য করতে পারেননি। সহ্য করতে পারা তার উচিত ছিল, কারণ তিনি যে মবের রাজত্ব কায়েম করেছেন বাংলাদেশে, একদিন যদি মব তার দিকে ছুটে যায় তাহলে কি হবে। আবার দেখুন কি মেটিকুলাস ব্যাপার, তিনি ক্ষমতায় থাকতে ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে নিজেই নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা দিয়েছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। মানে 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা তাকে দিতে হবে, এরকম গেজেট প্রকাশ করে গেছেন তিনি। অর্থাৎ তিনি নিজে যে অনিরাপদ বাংলাদেশকে তৈরি করেছেন, সেই অনিরাপদ বাংলাদেশে তিনি নিজেকেও অনিরাপদ ভাবছেন। সেই কারণে নিজের নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করেছেন 1 বছর। 1 বছর মানে তার টার্গেট এরকম যে এই 1 বছরের বেশি তিনি হয়তো দেশে থাকবেন না। সুতরাং যতদিন তিনি দেশে থাকবেন ততদিন যেন তার নিরাপত্তা বিঘ্নিত না হয়, এই কারণে এসএসএফ নিয়োগ করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে আপনি পুরো রাষ্ট্রযন্ত্রকে অনিরাপদ বানিয়ে ফেলেছেন, পুরো রাষ্ট্র কাঠামোকে মবের দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আজকে যখন আপনার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে, তখন আপনি নিজেকেও অনিরাপদ ভাবছেন, অথচ এটা হওয়ার কথা ছিল না। আপনার মতো বিশ্ববরেণ্য একজন মানুষের অনিরাপদ ভাবা বাংলাদেশে এই যে কালচারটা তৈরি হয়েছে আপনার সময়ে, এই কালচারটা খুব একটা ভালো কালচার নয়। কি বললেন আনিস আলমগীর? আনিস আলমগীরকে নিয়ে পোস্ট একটা ফটোকার্ড করেছে, পোস্টের সঙ্গে তিনি কথা বলেছেন। পোস্টের ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সমালোচনা কি কখনো সন্ত্রাস হতে পারে? তিনি বলছেন শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি আমাকে বলতেছেন যে আমার সমালোচনা করেন, তারপর সমালোচনা করার ফলে আমাকে জেলে দিয়ে দিলেন। এটা তো বড় বাটপারি। এর থেকে তো বড় বাটপারি গত 1000 বছরে কেউ কোথাও দেখেনি। কি ভয়ঙ্কর কথা বলছেন প্রফেসর ইউনূস, যে বাটপারি করেছেন সেই বাটপারি গত 1000 বছরে কেউ কখনো দেখেনি। সমালোচনা করলে সন্ত্রাস বিরোধী আইনে জেলে দিচ্ছেন, সমালোচনা করলে কখনো সন্ত্রাস হতে পারে? আমি কি কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছি? সেই প্রশ্ন তিনি করেছেন। এবং সেই প্রশ্নের পাশাপাশি মানে তিনি বলছেন যে ওনার সমালোচনা করার পর উনি আমাকে গ্রেপ্তার করলেন, শুধু গ্রেপ্তার করেনি, আমাকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দিলেন, রিমান্ডে নিলেন, তাতেই ক্ষান্ত হননি, আমাকে আবার আরেকটি হয়রানিমূলক মামলা দিলেন দুদক দিয়ে, যেটা আরো বেশি হাস্যকর। অর্থাৎ দুদককে দিয়ে মানি লন্ডারিং এর যে মামলা দেয়া হয়েছে সেটা মিথ্যা এবং হাস্যকর। মিথ্যা তো বলেননি, বলেছেন হাস্যকর। হাস্যকর তো মিথ্যার চাইতেও ভয়ঙ্কর শব্দ। তিনি বলছেন যে এটা হাস্যকর। গোটা জাতি বুঝতে পেরেছে যে আমাকে নিয়ে কি হয়েছে।
তার মানে হচ্ছে যে প্রফেসর ইউনূস আনিস আলমগীরকে নিয়ে যা করেছেন সেটাকে স্রেফ বাটপারি হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন। আমার মনে হয় যে অনেক কিছু অপেক্ষা করছে। আনিস আলমগীর আস্তে আস্তে অনেক কিছু বলবেন এবং এক আনিস আলমগীরের ঝাল সহ্য করতেই প্রফেসর ইউনূস এবং তার প্রেস উইং এর সদস্যদের এবং তার উপদেষ্টা পরিষদের হিমশিম অবস্থা তৈরি হবে, হিমশিম খেতে হবে তাদেরকে এই এক আনিস আলমগীরকে মোকাবেলা করতে। ধরে নিন যে একটি টক শো হচ্ছে, একটি টক শোতে আনিস আলমগীর আছেন, আব্দুল নূর তুষার আছেন, মাসুদ কামাল রয়েছেন, এই তিনজন আছেন, সাথে ওই প্রফেসর ইউনূসের শিষ্য সাগরেদ কেউ একজন আছেন। তাহলে কি অবস্থা হবে? ওই একটা টক শোতেই যত তথ্য বেরোবে সেই তথ্যের ঝাল কি প্রফেসর ইউনূসের সরকারে যারা ছিলেন সেই ঝালটা তারা সহ্য করতে পারবেন? প্রফেসর ইউনূস সরকারে আসার পরেই আনিস আলমগীর ঠিকই বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন। এই যে প্রাণ খুলে, মানে প্রাণটা কতটুকু খুলতে হবে সেটার মানে ব্যারোমিটারটা কি সেইটা কিন্তু তিনি প্রকাশ করেননি। হয়তো তার কাছে ওইটা একটা মেটিকুলাস ডিজাইন করা ছিল যে প্রাণ খোলা বলতে এবং সমালোচনা বলতে তিনি বলেছেন প্রাণ খুলে আমার প্রশংসা করুন। যারা তার প্রশংসা করেছেন তারা লুটে পুটে খেয়েছেন 1.5 বছরে দেশকে, আর যারা তার প্রশংসা করেনি তাদেরকে জেলে যেতে হয়েছে আনিস আলমগীরদের মতো। দর্শক, আপনার কাছে কি মনে হয় আনিস আলমগীরের থলে থেকে আরো অনেক কালো কালো বিড়াল কি বের হতে থাকবে একের পর এক, এবং সেই বিড়ালগুলো যে তথ্য নিয়ে বের হবে সেই তথ্যগুলো মোকাবেলা করার শক্তি কি প্রফেসর ইউনূসের সাবেক সরকারের সদস্যদের রয়েছে আদৌ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।